সেমিনারে গেল হতে গেল। তো বেকম্যান সে ওখানে রিপোর্ট লিখলো, ওই নিউ মাসে লিখেছে, বললো যে আরে ইজ দ্য অনলি ম্যান উইথ ডিপ নলেজ অফ সাবজেক্ট কলাবোরেশন করতে পারে তার ইনস্টিটিউট, সেটাকে অ্যাটিভিটি জয়েন করতে পারেন, করো যদি রাজি হয় তাহলে তার সঙ্গে কলাবোরেশন আমাদের রোজ দরকার বেশি কলাবোরেশনের জন্য ব্যাকগ্রাউন্ড জানেন। তা আমি বললাম যে আমার তো ওখানে চাকরি বদল করে যাওয়াটা ঠিক হবে না, এটা ট্রেনিং আমি টিচিং করতে চাও। আমি পরে একটা সেটা হয়েছে এখানে আমাদের এখানে চাকরি এরকম বদল করে সেটা আসতে যাওয়া সহজ হয় না, সেটা যেতে হয়। তো বলে তাহলে তুমি জয়েন কলাবোরেশন করো, তাহলে অ্যাটোমিক যে ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েট এটা নিয়ে আমরা সে গ্রুপ করলাম এবং ম্যাগনেটিক বেঞ্চ হয়ে গেল। অ্যাটোমিক এনার্জিতে লো টেম্পারেচার রেশিও হাইড্রোজেন তখন পাওয়া যেত, ওরা তখন বেশ সম্পদ ছিল, ভালো ইন্ডাস্ট্রি, বাংলাদেশের শ্রেষ্ঠ কেন্দ্র ছিল ফিজিক্স রিসার্চ। তো এই জন্য সম্ভব হলো। আর বুয়েটে তখন পোস্ট গ্রাজুয়েটের উপরে ইন্টারেস্ট ছিল না বেশি, ডক্টর গিয়াসউদ্দিন মেডিকেল ফিজিক্সের উপরে পোস্ট গ্রাজুয়েট ছিল, আর আমি এই শুরু করলাম। তো ল্যাবরেটরি অনেকগুলো জিনিস পরিবর্তন করতে হয়েছে, ল্যাবরেটরির জন্য জায়গা বিশ্ববিদ্যালয় থেকে জায়গা নিতে হয়েছে, ক্লাসে লেকচার থিয়েটারকে বদলিয়ে একটা বড় একটা ল্যাবরেটরি তৈরি করলাম। এবং ওই ইয়েতে যে সুইডেন থেকে একটা ম্যাগনেট পেলাম, এটা সে ম্যাগনেট পাওয়ার উপরেও একটা গল্প আছে। একটা সেমিনারে সেমিনারে আমি অ্যাটেন্ড করেছি, ফোড়া মিটিং, সে মিটিংয়ে কেমিস্ট্রির প্রফেসর ছিলেন পাশে বসে ওখানে। আমাকে বলে যে তুমি কোথেকে আসছো, পরিচয় হলো, আমি তো বাংলাদেশ থেকে এসেছি, বলে তুমি কী করো? তার মানে আমি দুঃখের সঙ্গে কী করেছি তা বলতে পারি। সুইডেনে উপসালাতে। হ্যাঁ, উপসালাতে। তো আমি বললাম যে আমি কী করি বলা মুশকিল, কারণ আমার কোনো ল্যাবরেটরি নেই, ফ্যাসিলিটিস নেই, কোনো অসুবিধা কি? আমরা একটা ম্যাগনেটও আমাদের নেই বড় আকারে, হাই ফিল্ড, আমার দরকার হাই ফিল্ড ম্যাগনেট, চেঞ্জিং ম্যাগনেট। তো বলে যে চুপ করে গেল। তারপর আমি একমাত্র বাঙালি ছিলাম ওই সেমিনারে, শেফিল্ডে ইউনিভার্সিটি হচ্ছিল। তো উনি আমাকে বললেন যে তোমার ফ্রি থাকলে আমার সঙ্গে আসো, তোমার ল্যাবরেটরি দেখে তোমাকে। তো এখানে যে একটা হিউজ ম্যাগনেট, এটা পৃথিবীর তখন বাংলাদেশে কেন সারা পৃথিবীতে এটা রেকর্ড করা, এবং ম্যাগনেটিজমের উপরে মডার্ন ম্যাগনেটিজম বলে একটা ম্যাগনেটিজমের বইতে আমি সুবিধা দেখি আগে। এবং ওই হাই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড একমাত্র আবার একটা রুম বই পড়ে যাবে, এত বড় বিরাট ম্যাগনেট। এবং আমি বললাম যে তুমি আমাকে ঠাট্টা করতেছো, এদিকে আমাকে এত বড় এত টাকা পড়ে যাবে, ইয়ে করো, আমি তোমাকে দিয়ে দিতে পারি। কারণ আমরা ইয়ে করি, সুপারকারেন্টিক ম্যাগনেট ব্যবহার করি, তো হাই ফিল্ডের জন্য এই পুরানো বেথুলটা আমরা ব্যবহার করি না। এখন এটা তো অনেক বেশি হিউজ জায়গা নিয়ে নেয় এবং এত হাই ফিল্ডে যাওয়া যায় না, মাত্র 25 কিলোগ্রাম পর্যন্ত ফিল্ড যাওয়া যাবে। তারপরে আর স্যাচুরেটেড হয়ে যায়, আর কারেন্ট বাড়িয়ে ম্যাগনেট করা যায়, যেখানে পালস ম্যাগনেট করা যায়। পালস ম্যাগনেট অল্প খুব মুহূর্তের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড ধরে কয়েল ডিসচার্জ করে করা যায়, সেটার অনেক ঝামেলা। তো আমি বললাম যে তামিলনাড়ু গেলাম বিশ্বজিতে, ডাবল ফিরে আসলাম। আমাদের যে গেজের যে জায়গা ছিল, মানে যেখানে আমাকে ডেট দিচ্ছিল আর কি, তাদের বলছি আইসিটিপি প্রফেসর, উনি ব্যারিটা দেখালেন, জিমেটে নিতে পারো। তো আমি বললাম যে তাহলে এতে যে আলাপ করে দেখি, আমাকে যে দিয়ে এসছে সেই আইএসপি ফিজিক্স সেন্টার একটা। তো ওরা একটা মিটিং করলো, মিটিং করে বলে যে আমার একটা টিম যাবো দেখতে, যে তোমাকে ছেড়ে দেওয়া যাবে না, তুমি তো
আমাদের কিন্তু নিয়ে যাওয়া, লোককে কনভিন্স করে। তার মানে দেখো, এটা তো একটা, আমি দরিদ্র দেশের লোক মনে করি, কিন্তু আমাদের যে তোমাদের সহযোগিতা দরকার সেটা হচ্ছে গবেষণার ক্ষেত্রে জ্ঞানের, এবং সেক্ষেত্রে তোমাদের এই তোমাদের যে কলাবরেশন করছে ভারতীয় ব্যক্তিরা আমাদের ল্যাবরেটরি সাহায্য করা। তারপরে ওরা যে একটা এনএমআর, একটা ছোটো একটা এনএমআর ব্যাগের আকারে ছোট, কিন্তু খুব স্ট্রং, সুন্দর ইউনিফর্ম ফিল্ড পাওয়া যায়, ফিল্ড ভ্যারি করা যায় এবং ফিল্ড রোটেট করা যায় এবং লো টেম্পারেচারে ফ্যাসিলিটিস তৈরি করা যায়। তা আমি এ করলাম। তো ওই ম্যাগনেটটা ওরা পাঠিয়ে দিল ওখান থেকে, ওই ইয়ে থেকে, এবং যখন আমার ল্যাবরেটরি ওই কেন্দ্র করে ম্যাগনেট তৈরি করলাম, ওই ম্যাগনেটটা নিয়ে এসে সে কয়েক লক্ষ টাকার, 35 লক্ষ টাকা দাম তখন ম্যাগনেটটা। ওইখানে তারপরে বুয়েটের ওয়ার্কশপ খুব ভালো ছিল। তো ওয়ার্কশপে আমরা কিছু যন্ত্রপাতি তৈরি করলাম। সেখানে ওয়ার্কশপের লোকদের ট্রেনিং দিতে হলো যে কী করে স্পেসিমেন তৈরি করার জন্য, স্পেসিমেন কাটার জন্য, মুভ করার জন্য দরকার স্পেসিমেন তৈরি করা। স্পেসিমেন তৈরি করাটার কি তো বুয়েটের তো অনেক কিছু লাগে, তারপর অ্যাটমিক এনার্জি করতে হয়, মেটালজি ডিপার্টমেন্ট। হ্যাঁ, মেটালজি রিসার্চ ল্যাবরেটরি অ্যাটমিক এনার্জি, ঢাকা সেন্টার আর সাভার সেন্টার। তো আমি সাভার সেন্টারটা, অ্যাটমিক সেন্টারে যারা ঢাকা সেন্টারে যে ছিল তারা, তারপরে ঢাকা যেখানে ছাত্র বিদ্যাপ ওখান থেকে টিচার দু একজন এখানে আসতো, যোগাযোগ করতো সেমিনারির জন্য। সবচেয়ে বেশি হলো অ্যাটমিক এনার্জির সঙ্গে, ঢাকা অ্যাটমিক সেন্টারের সঙ্গে আমাদের কোলাবোরেশনটা বুয়েটের। ও মাঝে এবং ঢাকা ইউনিভার্সিটিতে টিচার কি অতটা ইন্টারেস্টেড তখনও হয় নাই, ছাত্ররা ছিল, ছাত্র নিত ওখান থেকে। ছাত্র শুধু ছাত্র আমরা পেলাম এর থেকে। প্রথম পিএইচডি ছাত্র হাকিম, মানে হাকিমের না, তাই ফিরোজ শুরু করে, ফিরোজ শুরু করে এবং ফিরোজই প্রথম পিএইচডি বেরোয়। তোমার কি প্রথম ভয় লেগেছিল একটা পিএইচডি স্টুডেন্ট নিলা, একটা বড় দায়িত্ব? হ্যাঁ, এটা খুব এনজয় করেছি, কারণ আমার একটা চ্যালেঞ্জ ছিল। তো তখন মনে আছে যে আমি যখন প্রফেসর ডির সঙ্গে আমাদের সুপারভাইজার, তার সঙ্গে কথা বলতে হলো টেলিফোনে, এবং সে বললো যে তুমি তো তোমাকে তো অফার করেছিলাম, তুমি চলে গেলে, এটা একটা এসএস করাটা বড় কথা। বলতে আমি দেখা যায় ফ্যাসিলিটিস নেই, কিন্তু এরপরে এসব সে ফিল্ড থেকে সাধারণ থেকে আমি কথা যন্ত্র নিয়ে আসি, যেটি ব্যবহার করতাম, ওটা আমাকে অনুদান হিসেবে দিচ্ছিল ওরা। সুতরাং ভিক্ষা করে এটা যন্ত্রপাতি দেওয়া, এটা একটা বড় কাজ ল্যাবরেটরি তৈরি করার জন্য। ল্যাবরেটরি তৈরি করার একটা বুয়েটেও তখন একটা নিয়ম ছিল যে রিসার্চের জন্য কিছু টাকা বরাদ্দ ছিল, এটা ওরা আর্ন করতো ম্যাটেরিয়াল টেস্টিং করে। মানে অনেকগুলো ঘটনার সমাবেশ করছে, কেন্দ্র করছে। তারপরে আমি নতুন পরিবেশ পেলাম, যে পরিবেশে মানে পুরনো অভিজ্ঞতা নেই বিশেষ করার, কিন্তু তার উপাদানগুলো তৈরি হচ্ছিল। তো এরপরে প্রথমে হলো ফিরোজ, তারপরে হাকিম, তারপরে শিবুল্লাহ শিকদার। তারপরে আমি একটা কাজ করলাম, সেটা হলো যে দেখলাম যে ব্যাটারির উপরে কাজ অনেক হয়েছে এবং সেগুলো আরও নতুন আলো তৈরি করা সুযোগ নাই। কারণ তখন মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে ব্যাটারি ডিপার্টমেন্টে বুয়েটে একমাত্র তারা ওই সিম্পল অ্যালয়, লো টেম্পারেচার অ্যালয়, সেগুলো লিখেন মলিবডেনাম কিংবা নতুন ফেরাইট তৈরি পশ্চিম ওঠা। তো স্পেসিমেন তৈরি করতে এটা খুব সবসিডিয়ারি কাজ, কারণ ইংল্যান্ডেও 2-3টা সেন্টার আছে যেখানে স্পেসিমেন তৈরি করা হয়, ওখানে দিয়ে ওটা কাজ করে। আমি কিছু নিয়ে এসেছিলাম, দেখলাম যে একমাত্র ম্যাটেরিয়াল যেটা নতুন ফিল্ডে কাজ করা যায় সেটা হল ফেরাইট, ম্যাগনেটিক অক্সাইড এটা। তো ওই ম্যাটেরিয়াল তৈরি করার সুবিধা অ্যাটমিক সেন্টারে ফার্নেস ছিল, ওখানে আমরা ফেরাইট প্রথম তৈরি করলাম।
এবং সেখানে ঢাকা ইউনিভার্সিটি তখন প্রথম একটা ম্যাগনেট ব্যবহার করেছিলাম আমার ইউনিভার্সিটি ছাত্রকে, আর এখানে সেই ম্যাগনেট দিয়ে আসলাম ওই ম্যাগনেট। আর তার সঙ্গে যুক্ত হলো অ্যাটমিক এনার্জিতে যে একটা ম্যাগনেট ছিল এখানে ছিল সেটা, তো লো টেম্পারেচার ফ্যাসিলিটি দরকার সেটা সেটা পেলাম ওই অ্যাটমিক সেন্টারের থেকে। সুতরাং একটা collaboration between the institutions, collaboration between different research laboratories, collaboration between different experts বলে কেউ ছিল না, পার্টিকুলার ফিল্ডে বিভিন্ন ফিল্ডের লোক একসাথে ফিজিক্স পিএইচডি স্টাডি করেছে, কিন্তু সলিড তো বিস্তৃত একটা বিষয়। এবং সবচেয়ে চ্যালেঞ্জিং অনেকে জানে না, ম্যাগনেট আমরা চলচ্চিত্র থেকে সে পরিচিত। আমি জানি আইনস্টাইন ছোটকালে ম্যাগনেট নিয়ে খেলতো এবং সেখান থেকে সে ফিল্ডের ধারণাটা পরিপূর্ণ করে। এটার সূচক হলো ম্যাক্সওয়েল, ফ্যারাডের ফিল্ড খরচ করে, তারপরে ম্যাক্সওয়েল এটাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য ওইটাকে ওয়েভিগেশন তৈরি করে, তখন ম্যাগনেটিক প্রশ্ন আসে। আর এটা একটা অনেক অগ্রগতি করেছে। এবং একদিক থেকে বলা হয় যে সলিড স্টেটের থিওরি ম্যাগনেটিকের মতো অন্য কোনো সাবজেক্ট এত গভীর থিওরি দরকার না। লো টেম্পারেচার, তারপরে অ্যাটমের যে বৈশিষ্ট্য, অ্যাটমিক ফিজিক্সের বৈশিষ্ট্য, মডার্ন ফিজিক্সের যে ধারণাগুলো সবগুলো এখানে প্রয়োজন পড়ে। এবং এটা সবচেয়ে বেশি থিওরিটিক্যালি সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। হ্যাঁ, এবং অনেক ক্যালকুলাস আছে ভিতরে, কমপ্লিকেটেড ক্যালকুলাস। এবং আবার এক্সপেরিমেন্টের দিক থেকে দেখা যায়, বলা হয় যে এক্সপেরিমেন্ট দেখে এত জটিল যে বলা হয় যেটা সলিড ফিজিক্স যে সাবজেক্ট অফ যত ফাইনম্যান মনে বলেছিল যে যত ভিতরে যাবে তত বড় হয়ে যাবে বলটা, যত মাইক্রোস্কোপিক ভিউ নিবে। হ্যাঁ, তো একটা লো টেম্পারেচার ফিজিক্স যেটা, সেটা ফিল্ড তৈরি করতেও প্যারাডাইজ করতে হবে, তাকে ডিপ্যারাডাইজ করে লোয়েস্ট টেম্পারেচার তৈরি করা হয়, প্যারিটি 20 যাকে বলে। তো এটা এত ভাস্ট বিষয়, তার মধ্যে আপডেট করতে হবে যেখানে নতুন। তখন ফ্রাইড ম্যাটেরিয়াল তৈরি করা, ফ্রাইড আমি প্রথম তৈরি করি বাংলাদেশে। এবং এখানে আবার ওই গল্প আছে, প্রফেসর সালামের বক্তৃতা শুনতে গেছিলাম, তো উনি আমাদের ডেকেছিলেন। বাংলাদেশি পাকিস্তানি শুরু হয়েছে সে 75 সে মৃত্যুর বছরে, তারপরেই আমরা গেছিলাম। আমার সঙ্গে আরও হারুন সাহেব গেছিলেন, আরও দুইজন টিচার, তাকে দুজন টিচার ছিলেন। আমরা প্রায় 30 জন লোক। তো সেখানে বক্তৃতার পরে আমি সালাম সাহেবকে বললাম যে দেখেন তো, এই আমার তোমার কাজ থিওরিটিক্যাল ফিজিক্সের এক্সপেরিমেন্টাল ফিজিক্স থেকে এরকম প্যারালাল ফ্যাসিলিটিস তৈরি করো। উনি বললেন যে আমি একা তো সব পারবো না করতে, আমার হাতকে হয়তো করবে। তাই বললাম যে আপনার তো সালামের মতো এরকম উৎসাহী লোক, আপনার মতো এরকম উৎসাহী এবং এত প্রভাবশালী ব্যক্তি আর পাওয়া মুশকিল, আমাদের জোর কেটে যাবে। তুমি কী চাও? কেন যে আমি ল্যাবরেটরি দেখতে যাই। তো এটা দিতে, তো উনি বললেন ঠিক আছে, তোমাকে দেবো যাতায়াতের প্রায় বিল করতে পারবে তুমি, কিন্তু তোমার জন্য এক্সট্রা কোনো দেওয়া হবে না, টাকা দেওয়া হবে না। তোমার যে যে সরাসরি ধরা টাকাটা সেটি খরচ করবে। ধরেন যে যার পারমিশন পেলে পেলেই তোমার যাওয়ার অনুমোদন পেলে হলো, তাহলে তুমি যাও ঘুরে আসো। তা আমি ওখানে 3 মাসের জন্য গেছিলাম। তা আমি 1 মাস কাটালাম ওই ইত্যাদি ঘুরে, ল্যাবরেটরি ঘুরে। এবং ওখান থেকে ওই প্রথম দেখলাম প্রায় কেউ তৈরি করে এবং ওদের ম্যানুফ্যাকচার পড়ে আসলাম এবং সাহস হলো। এবং সেই ল্যাবরেটরি ঢুকতে পারতাম না যদি না প্রফেসর সালাম আমাকে সাহায্য করতেন, মানে রেকমেন্ডেড দিতেন। তো এটা আসার পরে এখানে দেখছি বেকম্যান, প্রফেসর সালাম এরকম বিখ্যাত সব ব্যক্তি, তাদের সাহায্য পরোক্ষভাবে এবং শেফিল্ডের শেফিল্ডের পদ্ধতি, সাউদাম্পটনের অভিজ্ঞতা, ব্যাগনেট ওখান থেকে একটা ব্যাগনেট আনলাম, যে ব্যাগনেট সে ব্যাগনেট এখনও কাজ করে।
আমাদের ওখানে, এবং প্রথম ছাত্র যে পিএইচডি করলো ফিরোজ শেখ। ফিরোজ, তার জন্য স্পেসিমেন, এখানে মলিবডিনাম স্পেসিমেন আবার তৈরি করা হয়। ব্যারোট আমি কাজ করেছি, ব্যারোট এটা সিএফে। ও আচ্ছা, এখানে একটু তোমার কি এরপরে তো তুমি ন্যানোর উপরও মনে হয় পিএইচডি হ্যাঁ। করো, তাই না? এরপরে অনেকগুলো নতুন ফুড করেছি। ন্যানো ওই ন্যানো স্ট্রাকচার ম্যাটেরিয়াল তৈরি করেছি পোস্টডক করে আসার পরে। আর প্রথম অ্যামোরফাস ম্যাটেরিয়াল একে ফ্রোজেন মেটাল তো সাধারণত থাকে, যত ক্রিস্টাল ফর্ম করে থাকে, কিন্তু সিঙ্গেল ক্রিস্টাল করে খুব কঠিন ব্যাপার। তো অ্যামোরফাস ম্যাটেরিয়ালে দেখা হলো যে ছোট আকারে, খুব ছোট আকারে ম্যাগনেট, ছোট আকারে থেকে যায়, এখানে একটু করে অ্যারেঞ্জ হতে পারে না, গ্লাস স্টেট। ওই জন্য অ্যামোরফাস নাম। গ্লাসের সঙ্গে গ্লাস কিন্তু লিকুইড বলা হয়, কারণ তার অ্যাটমগুলো র্যান্ডমলি সাজানো, খুব তার ঠান্ডা হয়ে লোয়েস্ট এনার্জি স্টেজ দিতে পারে না। এর প্রত্যেকটা জিনিসই খুব নতুন। তো এই নতুন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হিসেবে তখন যেটা ছিল সেটা হলো ন্যানো স্ট্রাকচার ম্যাটেরিয়াল, অ্যামোরফাস ম্যাটেরিয়াল। তো সেখানে আমি যে অ্যামোরফাস ম্যাটেরিয়াল করতে যাই, তখন 82তে কাজ করি, ওখানে ওই পোস্টডক করতে গেছিলাম। তখন আমি ওই অ্যামোরফাস ম্যাটেরিয়াল ওরা তৈরি করতো ওই ল্যাবরেটরিতে, ওটা দেখলাম, এবং ওটা ক্রিস্টালাইজ হয়ে যায়, ছোটো ছোটো ক্রিস্টাল হয়ে যায়। 1 মিলিয়ন ডিগ্রি পার সেকেন্ড ঠান্ডা করতে হয়, এবং সেখানে একটা স্পেশাল যন্ত্র আছে যেটা দিয়ে তৈরি করা হয় ম্যাটেরিয়াল। তো তৈরি করতে দেখা যাচ্ছে যে ওই ক্ষেত্রে ক্রিস্টালাইজ হয়ে যায়, তৈরি করতে পারা যায় না, পার্টিকুলার আলাদা কম্পোজিশন নিয়ে ওই ইয়ে করা যায় না। তা আমি সাজেস্ট করলাম যে আচ্ছা এটা কি আমরা ওই অবস্থায় কাজ করি না কেন, যেগুলো ছোটো ছোটো ম্যাগনেট হয়ে যাচ্ছে এনভায়রনমেন্টে। তো তোরা সে ভাইয়ে বললো তুমি ক্রিস্টালাইন করে নিয়ে আমরা অনেক স্পেসিফিক সহজ করি রিঅ্যারেঞ্জমেন্ট, ম্যানিপুলেটিভ প্রবলেম তার কাজ করা যায় না। আমরা করি কি ক্রিস্টাল একটা ইউনিট ক্রিস্টালকে স্টাডি করি, রিপিট করে করে তাহলে সলিড এক্সটেন্ডেড ম্যাগনেটের কাজ করে। আর তুমি তো এখানে কত ছোটো ছোটো নেনে অনেক একটা স্পেস অনেক বিলিয়নস অফ ছোট ছোট পার্ট অ্যারেঞ্জমেন্ট আসবে। ছোট্ট এলাকার মধ্যে তারা নিয়ারেস্ট নেইবার এটা আছে লিকুইডের মধ্যে থাকে, নেক্সট নেইবার ঠিক নেই। যেমন আমরা দেখি যে আমি নিশ্চয়ই এরকম বলি যে যখন মিস্ত্রি করে হরতাল বেরোয়, বিশৃঙ্খল হয়, কিন্তু কাছের বন্ধুগুলো এখানে ছোটো ছোটো দল বেড়ে থাকে। তো অ্যাটমগুলো অত দুর্যোগের মধ্যে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার কমার সময় ছুটির জন্য ওই যেতে পারে না, কাছেরগুলো তার বন্ধনের ঠিক দেখে। সো ন্যানো নেই জন্য ন্যানো বলা হয়, মানে একটা অর্ডার 10⁹ সেন্টিমিটার যেটা হয় তাহলে সেটা হলো ন্যানো থেকে ন্যানো বলা হয়। তো আমি সাজেস্ট করলাম যেটা করে কেমন হয়। আমাকে বললো যে তুমি এটা বেশি দুঃসাহসের কথা বলছো, এটা হবে না, মানে এসে উঠে অবাস্তব মনে করলো। আশ্চর্য লাগে ভাবতে এখন যে 2-3 বছরের মধ্যেই, তারপর 2 বছরের মধ্যেই যেন শুরু হয়ে গেল ন্যানোর একটা নতুন পার্টেন হিসেবে আসলো। সো কনভেনশনাল ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে যে ইয়ে ছিল যে অ্যালয়, সেটা করলো ফিরোজ করলো। তারপরে ফেরাইট দিয়ে শুরু করলাম অ্যাটমিক এনার্জির 2 ছাত্র নিয়ে, আর অ্যালয় নিয়ে কাজ করতে শুরু করলাম। সেখানে বিশেষ সিরামিক ল্যাবরেটরিতে তেজগাঁয়ে পলিটেকনিকে, ওখানে একজন পিএইচডি ছিল, সে হেড ছিল, প্রফেসর ছিল। সে ওই এক্স-রে মেশিন, তারপরে সব সিলের কিছু তৈরি করার জন্য আইটেম করা যায়, সেখানে তৈরির দামি অস্ত্র ছিল, সেটা পড়েছিল। আর প্রমোশন পেয়েছে। তারপরে যেটা বাংলাদেশে যেটা হয়, বলা হয় যে গরিব দেশগুলো হচ্ছে গ্রেভিয়ার্ড অফ ইনস্ট্রুমেন্টস, মানে যন্ত্র কেনে বসে যায় কিন্তু লোক চলে যায়, মানে রিসার্চ ইজ এ কোঅপারেটিভ অ্যাক্টিভিটি। তো সেখানে আমি সে আলাপ করলাম, তারপরে যে তাহলে আলো তৈরি করবো আমি।
তো উনি খুব ইন্টারেস্ট ছিলেন, কারণ উনি কাজ করতে পারছেন না, সময় দিতে পারছেন না। ধরেন এটা কয়েলটা পুড়িয়ে গেছে, তো অনেক টাকা লাগবে, ওই টাকা তো আমার খরচ, আমার হাতে ওই টাকা নেই, আর ওইটা কাজ করার লোকও নাই, তুমি ওইটা কাজ করতে পারো। তাতে আমি করলাম কি, ওই আমি বললাম যে আমার রিসার্চের ফান্ড আছে কিছু, কেন ওরা ওই টাকা দিত, বুয়েটের ফ্যাসিলিটি ছিল যে রিসার্চের জন্য তারা কিছু টাকা গ্রান্ট করতো। এই ফ্যাসিলিটিটা অন্য কোনো ইউনিভার্সিটি ছিল না। ওই টাকাটা আর্ন করতো, এটা ঠিক গভর্নমেন্টের ইনডাইরেক্টলি যারা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, যারা বিভিন্ন প্রজেক্টে কাজ করে দিয়ে তাদের একটা তাদের যারা কাজ করে দিত, তাদের 20% টাকা জমা হতো রিসার্চে। রিসার্চ ইয়ে করা, তো ফলে আমি জ্ঞান পেয়ে গেলাম। ফলে যদিও আমি ঢাকা ইউনিভার্সিটিতে তখন পিএইচডি করে আসার পর অফার পেয়েছিলাম, এবং আমাকে বেশি ইনসিস্ট করে দেবে এখানে ফিজিক্স কী করবো, কিন্তু আমি দেখলাম যে আমি বুয়েট থাকাতে আমার অ্যাডভান্টেজ হলো যে আমি খুব মুক্তভাবে কাজ করতে পারলাম, নিজে কলাবর্ষটা করতে পারলাম। কারণ আমি তখন বুয়েটে ফিজিক্সের হেড হয়ে উঠলাম একসময়। তারপরে আমার অবস্থানটা ব্যবহার করলাম। এই কথা কলাবরেশনের দিক থেকে চিন্তা করা যায় যে আমি এখন চিন্তা করে দেখি যে দুঃসাহসের ব্যাপার অত্যন্ত বেশি মনের জন্য না থাকলে, দুঃসাহস না থাকলে এটা হয় না। রিসার্চের জগতে এটা একটা ইয়া। তারপরে ফ্লাইটের অ্যাটমিক আরও ঘটনা আছে যে শহরে